আর দিয়েছে, এতগুলো বছর হয়ে গেল, লাভের মধ্যে লাভ। ছেলে আমার ঘরে থাকতে পারে না, পালিয়ে বেড়ায়। নাচল থেকে যেদিন রানীমা চলে গেল সেই দিনই বুঝেছি কপাল আমাদের পুড়েছে। বাহ, আমি নাদিয়া হক আমন্ত্রণ জানাচ্ছি রাজনীতির শতরঞ্জে। পুরো অনুষ্ঠান জুড়ে আড্ডা দেওয়ার জন্য আমাদের সাথে আছেন অতিথি হিসেবে শামীমা শওকত লাভলি আপা। উনি একজন নাট্যকর্মী, নির্দেশক এবং আরণ্যক নাট্য দলের দলপ্রধান। কেমন আছেন আপনি? ভালো আছি। আসলে এই যে অভ্যাসবশত বলে ফেললাম ভালো আছি, হ্যাঁ, কিন্তু এখন এই ভালো আছি বলতে গিয়েও না চিন্তা করা লাগে। আসলে কি ভালো আছি? সেই আসলে কি ভালো আছি এই অস্থির সময়ে, মানে যেখানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই মানে এত প্রশ্ন, এত মানে ইরিটেশন, এত টেনশন, সব কিছু মিলিয়ে আসলে ভালো থাকা যায় না, ভালো নেই আমরা। হ্যাঁ, আসলেই দেখতেই পাচ্ছি সব দিকে খুব অস্থিরতা বিরাজ করছে। তার মধ্যেও আমরা সবাই কাজ করে যাচ্ছি, তারপরেও কাজ হচ্ছে না এরকম। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি এই মুহূর্তে কোন নাটক নিয়ে ব্যস্ত? আসলে আমাদের তো একদমই লেটেস্ট যে নাটক সেটা হচ্ছে কোম্পানি। কিন্তু এটা নিয়েও নিশ্চয়ই ইতিহাসটা জানেন যে আমরা যখন শিল্পকলাতে এই সরকার আসার পর করতে যাচ্ছিলাম, সেটা কিন্তু একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। সেখানে প্রথমে বলা হলো যে মামুনুর রশিদ অভিনয় করতে পারবে না, কারণ লাস্ট দৃশ্যে মামুন ভাই অভিনয় করেন। লাস্ট দৃশ্যে বলা হলো যে অন্য কাউকে দিয়ে করানো। এটা তো লাস্ট ডেতে, লাস্ট দৃশ্যে মানে একদম নাটকের শেষ দৃশ্যে মামুন ভাই আসেন, এবং ওইটাই হচ্ছে নাটকের মূল জায়গা, যে আমরা নাটকে কি বলতে চেয়েছি, আমরা সারমর্ম বলি না, বা মানে নাটকের মূল মেসেজটা একদম সেই আর কি প্রকাশ পায়, যে মানে লুটপাটের যে রাজনীতি, অথচ ওখানেই বলা হলো যে মামুন ভাই যেন ওখানে অভিনয় না করে। এটা আমরাও শুনেছি, কিন্তু কেন? এখন কেনটা তো উনারা সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু আমাদের যেটা মনে হয়েছে যে উনারা মনে করেছে যে মামুন ভাই হচ্ছে বিগত সরকারের দোষর। কিন্তু অদ্ভুত, এরা কি কেউ মামুনুর রশিদ সম্পর্কে জানে না? উনি যে সরাসরি কোনো দিনও কোনো রাজনীতির ছত্র ছায়ায় কোনো দিন ছিলেন না, কোনো সুবিধা তো দূরের কথা, এগুলো কোনো দিনও উনি কোনো রাজনীতি করেননি। তাহলে হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, মামুন ভাই অভিনয় করতে পারবেন না। সবচেয়ে বড় কথা, রাজনীতি বাদ যাক, কেন কত বড় সাহস যে এই কথা বলবে যে মামুন ভাই অভিনয় করতে পারবেন না? হ্যাঁ, মানে মামুন ভাইয়ের মতো একজন মানুষ, উনি এখন একজন ব্র্যান্ড, উনি কিন্তু আসলে একটা ব্র্যান্ড, তাই না? মানে আমরা যারা থিয়েটারে নতুন ঢুকেছি বা অনেকে আসছে, মামুন ভাই তাদের কাছে কিন্তু, মামুন ভাই দাঁড়িয়ে একটু কথা বলবেন, তাদের কাছে কিন্তু এটা একটা স্বপ্ন, তাই না? সো এই মানুষটাকে আমি খুব কাছ থেকে চিনি, আপনি তো চিনেনই, খুব কাছ থেকে দেখেন আপনি। এই মানুষটাকে কেন এই ট্যাগ দেওয়া হয়েছে বলে আপনি মনে করছেন? এখন তারা তো ইচ্ছা মতো ট্যাগ যাকে খুশি দিচ্ছে। এখন তারা যে কাকে কি কোন সময় কিভাবে ট্যাগ দিবে এটা তো একদমই তাদের ইচ্ছে, এবং তাদের যে এখন তারা কি চায় আমরা তো বুঝতে পারছি না। ইদানিংয়ের তাদের ভেতরেই নানা রকম অন্তর্দ্বন্দ্ব যখন শুরু হয়ে গেছে, তখন আমরা আসলেই কনফিউজড যে আসলে তারা কি চায়, কাকে ট্যাগ দিবে, কাকে ট্যাগ ওঠাবে, মানে কাউকে চেনে কিনা, আদৌ তারা যাকে ট্যাগ দিচ্ছে তাকে চেনে কিনা, এটা নিয়ে তো মানে আমার তো মানে সন্দেহ হয়ে যায়। একদম একদম, আন্দোলনের সময় তো মানে আপনারা খুব সরব ছিলেন, তাই না? আমরা সবাই ছিলাম যে ভালো নেই, ভালো থাকার আশায় আমরাও একটু চেষ্টা করি। হ্যাঁ, সেই যে আন্দোলনটা করেছিলেন, সরব ছিলেন, সরব হয়ে, কারণ নাট্যকর্মীরা সব সময় সব ধরনের আন্দোলনে এগিয়ে থাকে, তাই না? অনেকে হয়তো বা দেখা যায় একেবারে পথনাটক করছে, পথনাটক করেও কিন্তু আন্দোলনের কথা বলছে, তাই না? সো এখন আপনার কি মনে হচ্ছে, আন্দোলন করার পরে যে ভালো থাকার একটা আশা নিয়ে আন্দোলনটা করেছিলেন, এখনকার ফিলিংসটা কেমন একটু শুনি। আসলে আমরা তো বাক স্বাধীনতা, প্রথমেই তো ছিল বাক স্বাধীনতা। আমরা বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারছিলাম না, তো আমরা কথা বলতে পারবো, আমরা স্বাধীন হব। তো এখন তো মনে হচ্ছে সবচেয়ে বেশি পরাধীন। এখন সত্যি কথা বলতেও তো ভয় লাগে, বলতে পারছি না তো, কারণ এই যে
বলবো এরপরে কি হবে আমি জানি না, কারণ আমার আপনি ধরেন আমার টিচার যে আমার শিক্ষক, সে যেই হোক, বা আপনার বাবা বা আপনার বড় ভাই, আপনার বড় ভাইকে আপনার সামনে কেউ যদি গায়ে হাত তুলে আপনার কেমন লাগবে, আপনার পিতাকে গায়ে হাত তুলে কেমন লাগবে? তো আমি তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবই, অবশ্যই অবশ্যই। সেই করেছি, এবং সেই সময় আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাতেই আসতাম, যে আপনি বলছেন যে বাক স্বাধীনতা তখনও ছিল না, এখনো নেই, মানে আমরা করবোটা কি? সেই তো তখন ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে কত অশৈল্পিক ভাবে যে জীবনের ঝুঁকি, মানে কোন দিক দিয়ে যাই আমি, কিভাবে থিয়েটার করব, কোন রাস্তা দিয়ে যান, কোথায় থাকেন দেখে নিব, শিল্পকলায় যাবেন দেখি কিভাবে নাটক করেন, মানে কিভাবে যে শাসানো হয়েছে টেলিফোনে, মানে আমি রং নাম্বার 1 রং নাম্বার 2 দিয়ে সেভ করে রাখ। আচ্ছা। যে তারপরে বলা হলো যে জিডি করার জন্য থানায়, তখন তো থানা পুলিশ কোথায়, আর জিডি করে লাভটা কি হবে, মানে আমাকে দেখে নিবে আর কি। তো এই হচ্ছে ভালো থাকা, আর আমাদের এই হচ্ছে বাক স্বাধীনতা, এক পক্ষ আসলে স্বাধীন হয় আর কি। এখন এরা কথা বলছে, তখন ওরা কথা বলতো, আমরা আসলে যে কি, আমরা সারাটা জীবন এই শিল্পের কর্মীরা, শিল্পের সাধকরা, আমরা তো সত্যি কথাটাই বলতে চেয়েছি, নাটকটাই করতে চেয়েছি। তো সেখানেই যদি বাধা আসে, মানে আমরা তো কোনো দলের হয়ে কাজ করি না কোনো কালেই না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শিল্পী সত্যি কথা বলবে। হ্যাঁ, এখন আমি এইভাবে বিষয়টাকে এইভাবে দেখি যে আমরা নাটক দেখে কি সমালোচনা করি না, হ্যাঁ, অফ কোর্স, নাটকটা কি সুন্দর, ওয়াও, হ্যাঁ, খারাপ হলে ওটাও বলছি, টিম ওয়ার্কটা কত সুন্দর, বা লাইটটা কি সুন্দর হয়েছে, বা সেটটা তো সুন্দর, কিন্তু নাটকটাই গাঁথা হয়নি, এগুলো তো নাটকের সমালোচনা। তাহলে আমরা রাষ্ট্রের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করব না? অবশ্যই সেই অধিকার আমাদের তো থাকা উচিত। অবশ্যই অধিকার থাকা উচিত, মানে এটাই তো, মানে নাগরিক হিসেবে তো এটা আমার অধিকার, আমি তো বলবো। কিন্তু সেই বলাটাই যদি আমি বলতে না পারি, তাহলে আমার স্বাধীনতা কোথায়? এখন বেশিরভাগ দেখা যাচ্ছে, আমি নিজেই নাটক খুব মিস করি, হ্যাঁ, ভালো নাটক দেখা, কারণ শিল্পকলা এখনো জীবন্ত হয়ে ওঠেনি। দু একটা দল হয়তো বা করছে, কিন্তু আবার বলছে যে আমরা দর্শক পাচ্ছি না। হ্যাঁ, সো দর্শক না পাওয়ার কারণে এমনও হয়েছে, একটা দল আছে যারা নাটক করলে একসাথে, মানে শো যখন করে 2-3টা শো একদিনে করে ফেলে। হ্যাঁ, ওরাও কিন্তু একটা শো করছে বা করেছে, দর্শক পাচ্ছে না। শিল্পকলার এখন অবস্থাটা কেমন হয়ে আছে, আপনার কি মনে হয়, কেন হয়ে আছে অ্যাকচুয়ালি? প্রথমে তো শিল্পকলা আর্মি দিয়ে তো বন্ধই থাকলো, মানে মনে হচ্ছে যে মানে মুক্তিযোদ্ধার সময় যেরকম চিত্র দেখেছি আমরা, এরকম আর্মি ট্যাঙ্ক এমন ঢুকতেই ভয় লাগে, এবং 3 মাস তো বন্ধই ছিল, শিল্পকলাতে তো আমরা যেতেই পারিনি। তো অনেক আন্দোলন করার পরে যে খুলে দেওয়া হোক, আমরা নাটক করব, তখন মহিলা সমিতিতে খুব প্রেশার যাচ্ছিল, কারণ শিল্পকলা হল না পেতো, সবাই মহিলা সমিতিমুখী হচ্ছিল, কিন্তু সবাই তো হল পাওয়াটা ডিফিকাল্ট। তারপরে যখন খোলা হলো, তারপরে শুধু বড় হল, এখন ঢাকার এতগুলো দল, সবাই তো এত বড় হলের তো দরকার নেই, আর যারা করেও তাহলে সেটা হাতে গোনা কয়েকটা দল, তো শুধুমাত্র মূল হলে কি নাটক চলবে? মানে আমরা তো সবগুলো হলে নাটক করে অভ্যস্ত, এবং এতগুলো দলের তো সংকলন হবে না যদি একটা হল খুলে দেওয়া হয়। আর বড় হলে সবাই নাটক করেও না, বড় বড় প্রোডাকশন, ওই নাটকগুলো সাধারণত হয়। আচ্ছা, খুলে দিল, তারপরে ঘটলো এই ঘটনা যে নাটক বন্ধ করে দেওয়া, নিত্যপুরাণ প্রথমে বন্ধ করে দেওয়া হলো, কিন্তু নিত্যপুরাণ কিন্তু এর আগে মহিলা সমিতিতে হয়েছে, তখন কিন্তু বন্ধ করে দেয়নি। কিন্তু যখন শিল্পকলাতে করতে গেল, তখন নিত্যপুরাণ বন্ধ করে দেওয়া হলো। কেন, মানে মহিলা সমিতিতে বন্ধ করলো না, কিন্তু শিল্পকলায় বন্ধ করলো? মানে শিল্পকলাটার ব্যাপারটা আসলে একটু ঘোলাটে। অবশ্যই ঘোলাটে, কারণ এটা হচ্ছে প্রাইভেট আর এটা হচ্ছে সরকারি। আর কেন বন্ধ করা হলো, আমার কাছে তো আসলে এই কেনর উত্তর দেশ নাটকের কোনো একজন সংগঠক, উনি নাকি আওয়ামী লীগের দোসর, তো তার জন্য নাটক কেন বন্ধ হবে? এখন রাজনৈতিক করব, এটা তো আমার ব্যক্তি স্বাধীনতা, আমি তো যে কোনো রাজনৈতিক দল করতেই পারি। হ্যাঁ, করতে পারেন, করতে নাও পারেন, আপনি লিখতে পারেন, লিখতে নাও পারেন, তাই না? তাই বলে কি একটা ট্যাগ লাগিয়ে দিবে, যার যখন ইচ্ছা যেটা মনে আসবে সেটাই করে ফেলবে? অদ্ভুত, এটা না পারে না সে, তাহলে সে করতে পারে, আমি করতে পারি না, তাহলে কেমন হলো না? তার স্বাধীনতা হচ্ছে, আমার স্বাধীনতা নেই।
তো এটা করা হলো, তার পরপরই কি করলো, আবার মামুনুর রশিদের উপর আক্রমণ হলো। মানে এই সবগুলো মিলিয়ে না হয় কি, এমনিতেই আমাদের দর্শক খরা যাচ্ছিল, আমরা নানাভাবে সেমিনার অনেক কিছু, যে দর্শক কিভাবে বাড়ার জন্য যায় নাটকে, তার মধ্যে যদি এইসব ঘটনাগুলো ঘটে, দর্শকের ভিতরে একটা প্রতিক্রিয়া হয় না? অবশ্যই জীবনের একটা ভয় আছে যে আমরা যাব, আর মব জাস্টিস যা শুরু হলো, যেখানে একটা কিছু ঘটে সাথে সাথে যে তার হ্যাঁ আচ্ছা, কোত্থেকে এতগুলো মানুষ চলে আসে যে কিছু একটা হলো, বিশেষ করে নারীদের যদি এমন দেখা যায় নারীরা বের হয়েছে, যেমন আপনার টিপ নিয়েও আমার একটা কথা আছে, আমি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, যেমন নারীদেরকে কেউ একজন কিছু বললে এবং নারীটা যদি প্রতিবাদ না করে বা প্রতিবাদ করেও, হঠাৎ করে দেখা যায় ওই নারীর বিপক্ষে অনেকেই চলে আসছে। হ্যাঁ, যেমন টিপ নিয়ে যেটা বলতে যাচ্ছি, এটা হচ্ছে কয়েকদিন আগে, আজকাল তো সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয় যে এই ঘটনা আমার সাথে ঘটেছে, আসলে কিছু করার নাই, কোথাও বলতে পারছে না তো আর, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেয়। ওরকম একটা স্ট্যাটাস থেকে বলছি, একজন নারী, সে বাসে অনেক কিছুই ফেস করছিল, তার মধ্যে আমি শুধু একটা পয়েন্ট বলছি, সে যেই মহিলার পাশে বসেছেন, মানে আমার কষ্ট লাগছে এই জায়গায় যে নারী হয়ে নারীকে হেনস্থা করলো, ওকে অনেক প্রশ্ন করলো, করার পরে তার এরকম একটা টিপ ছিল, সে টিপটা চিমটি দিয়ে, একদম চিমটি দিয়েই খুলে নিয়ে ফেলেছে। এইটা শোনার পরে আমার মনে হয়েছে যে টিপ তো বাঙালি নারী টিপ পরতেই পারে, টিপটা সুন্দর, দেখতে ভালো লাগে। হ্যাঁ, এখন আপনি বলেন টিপ নিয়ে আপনার কি ঘটনা? আসলে এই ঘটনাগুলো এত বেড়ে গেছে, হঠাৎ করে কেন বেড়ে গেল, আমার কাছে এটাই প্রশ্ন। যে কিছু মানুষ এর বিরোধিতা সবসময় ছিল, সবসময় করে টিপ নিয়ে, আমাদের পোশাক আশাক নিয়ে, কিন্তু এই সময় যেন হঠাৎ করে একদম মানে ওই যে মানে মব ইসের মতো বেড়ে গেছে। আমার ঘটনাটা তো হচ্ছে এরকম, আমি বাসা থেকে বেরিয়েছি, রিক্সা নিব, তো আমি জিজ্ঞেস করলাম যাবেন, আমার দিকে তাকিয়ে বললো যে আপনাকে নিয়ে দিনটা নষ্ট করবো নাকি। আমি একটু বুঝে উঠতে আমার সময় নিল প্রথমে, যে ও কি বলছে, কেন বলছে, আমি তো সালোয়ার কামিজ পরা, কি এমন, আমি কি হলো আমার। তারপর আমি আবিষ্কার করলাম ও আমার কপালে টিপ, এই জন্য সে আমাকে নিলে তার দিনটা নষ্ট হবে, সে দোজখে যাবে। মানে এখন এগুলোকে কিভাবে ব্যাখ্যা করব বুঝতে পারছি না। হঠাৎ করে এই কেন এত মানে এগুলো লাফিয়ে ঝাঁপিয়ে চলছে, এই জিনিসটাই আমার বোধগম্য হচ্ছে না। এই জন্য তো আমরা এই স্বাধীনতা, এই আন্দোলন করিনি, এই জন্য কি আমরা দিনের পর দিন আন্দোলনে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, হ্যাঁ, আরো গরমের সময় ছিল, কিন্তু মানে এক একজনের অবস্থা খুব খারাপ ছিল, তারপরেও কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে শুধুমাত্র একটা আশায় যে আমরা ভালো থাকবো। সেটাই, সেই ভালো থাকাটা কোথায় গেল, কেন এখন এত ভয় ঢুকেছে। এখন তো আমি মানে দল থেকে আমাদের মগবাজারে রিহার্সাল হয়, তো রিক্সা দিয়ে যেতে হলে ধানমন্ডি ক্রস করতে হয়। আচ্ছা। আর ধানমন্ডি খুব শুনশান একদম, মানে কি বলে, মগবাজারের এই পান্থপথটা ক্রস করেই ধানমন্ডিতে ঢুকে যায়। আর তখনই না আমার ভেতরে ভয় লাগতে থাকে, কারণ আমি নিজের চোখে দেখেছি যে আমার রিক্সায় বসে আছি, 2-3টা রিক্সার পরেই একটা ট্রাকে করে বাড়ি পাল্টাচ্ছে কেউ হয়তো, তো ট্রাকের ভিতরে জিনিসপত্র, মানে ট্রাফিক, মানুষ জ্যাম, ট্রাক থেমে আছে, আমরাও থেমে আছি। হঠাৎ করে কয়েকজন ছেলে উঠে গেল ট্রাকের উপরে, উঠে ফ্যান আরো কি কি যেন নিয়ে নেমে গেল চোখের সামনে দিয়ে। সিরিয়াসলি ও মাই গড, মানে এইরকম ঘটনা ঘটছে, মানুষ বুঝে ওঠার আগেই মানে ডাকাতি হয়ে যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি বলছি না যে আগে হয়নি, হতো, কিন্তু এখন যেন এটা অধিকার হয়ে গেছে, কেউ কিছু বলছে। হ্যাঁ, এই যে আপনি যে বললেন অধিকার হয়ে গেছে, হ্যাঁ, এই ব্যাপারটাই কিন্তু সবাই ফিল করছে যে আমরা বাসায় আছি, যে কেউ বাসায় ঢুকে যেতে পারছে, হ্যাঁ, ঢুকে গিয়ে কিন্তু এই যে ডাকাতি করে নিয়ে যাচ্ছে, এরকম কিন্তু ঘটনা ঘটছে। এমনকি একজনের মানে মালিকানাধীন ফ্ল্যাট, হ্যাঁ, সে অন্য একটা টিভি চ্যানেলের কর্মী, তার ফ্ল্যাট দখল করে ফেললো এবং তাকে মেরেও ফেললো। তার মানে হচ্ছে ওরা নিজেদের অধিকারটা যে কোনোভাবে মানে নিজেরাই অধিকার মনে করে আদায় করে নিচ্ছে, কিন্তু আমরা এদিকে বাক স্বাধীনতাও করতে পারছি না, দিতে পারছি না। হ্যাঁ, তাই না? আপনি কিছু বলবেন, এই যে আজকে একটু স্বাধীন মনে কথা বলছেন, 2 দিন পরে আপনাকে জিজ্ঞেস করতেই পারে, তাই না? সো আপনার তো অনেক
কিছুই, অনেক অ্যাক্টিভিটিস আছে, হ্যাঁ, তার মধ্যে নাটকটা হচ্ছে মেন আমি বলবো, কারণ আপনাকে আমি যখন থেকে আপনার সাথে আমার পরিচয় নাটকের সাথে বেশি দেখেছি, এবং হার্ট অ্যান্ড সোল আপনি নাটকের মধ্যেই আছেন। তো এখন যে নাটক করতে পারছেন না, আশা শিল্পকলায় যে শো হচ্ছে না, সেই ফিলিংসটা আমি একটু জানি। এছাড়া তো আর কিছু শিখি নাই, নাটক ছাড়া কিছুই পারি না, নাটকটাই করি। তো এখন যদি সেখানেও মানে আমাদের ভয়টা কাজ করে, তাহলে এর চেয়ে দুঃখ মনে হয় আমাদের আর থাকবে না। কারণ আমরা বাংলাদেশের নাট্যকর্মীরা থিয়েটারটা করি একদম ভালোবেসে, নিজের পয়সা খরচ করে। এখান থেকে আমাদের হ্যাঁ, কোনো টাকা আসে না, কিন্তু ইনকাম নাই, কিন্তু রিক্সা ভাড়া খরচ করি আমরা, মানে ভালোবেসে নাটকটা করি। এখন এটাও যদি বলে যে তোমাদের এটা করা যাবে না, এর বাইরে যাওয়া যাবে না, এ অভিনয় করতে পারবে না, সে এটা করলো কেন, তাহলে তো এই প্রশ্নের সম্মুখীন হতে তো আমরা প্রস্তুত না। আর এই জন্য সবচেয়ে বড় কথা, আমরা আন্দোলন করিনি, আমরা তার যে অবস্থায় ছিলাম তার থেকে অনেক বেটার সিচুয়েশনে যাওয়ার জন্য আন্দোলন করেছি। এখন কেন এই বিষয়গুলোর সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে? কেন এই ভয় আমার ভিতরে কাজ করে? নাটক হয়তো করতে পারছি, ওই যে আমরা যেমন সারা জীবন আমরা রোজার ভিতরে শো করেছি, আর মামুন ভাই তো রোজার ভিতরে শো করবে। এবং আপনারা দেখেছেন যে ঈদের সময় আমরা শো করছি, এবারও আছে ঈদের সময় আমাদের নাটক আছে, ঈদের পরপর 3 দিন আমরা নাটক করব। কোথায় কোথায় করছেন? ঋদ্ধি মিরপুরে একটা লাইব্রেরি আছে ঋদ্ধি নামের, তো ওইটার ভেতরেই মামুন ভাইয়ের সোলো পারফরমেন্স হবে ঈদের দিন, এবং তারপর পরের 3 দিন, মানে 3 দিন, মোট 3 দিন হবে। তো এখন এই যে একটা নাটক করতে গিয়ে যে ভয়, ওই যে একবার বলছে কোন দিক দিয়ে যাবে তুমি দেখে নিব, ওই ভয়টা কিন্তু আমরা কিন্তু অনেক সাহসী। কারণ আমাদের সাহস হচ্ছে, আমরা তো কারো মিথ্যা কথা বলি না, সমাজের ক্ষতি করি না, কারো মাথায় বাড়ি দেই না, আমরা শিল্পের কথা বলি, শিল্পের সত্যটা বলি। হ্যাঁ, তো এখন আমাকে যদি এই থ্রেটটা দেওয়া হয়, আমার তো ভেতরে একটু ভয় থাকি। রাতের বেলা বাসায় ফিরি, রাত 10টা বেজে যায়, মানে তখন মনে হয় কি যে মানে আমরা কি ব্যর্থ হলাম, মানে এই পথে যাবে এরকম তো ভাবিনি আমরা। তাহলে আমাকে কেন শুনতে হয় যে পরিবার থেকেও ভয় পায় যে সাবধানে যেও, সাবধানে এসো? খুবই স্বাভাবিক, পরিবার থেকেই ভয়টা বেশি পায়। আমার দর্শকের কি অবস্থা? দর্শকের ভেতরে তো ওরে বাবা আবার কোন মব জাস্টিস আসবে, আমরা কেন নাটক দেখতে যে কেন আমরা মানে জীবনের ঝুঁকি নিয়ে নাটক, এটা তো ওই যে দেশ নাটকের নাটক যেদিন বন্ধ করিয়ে দিয়েছে, হ্যাঁ, সেদিনই কিন্তু দর্শকের মনে সেই ভয়টা ঢুকে গেছে যে আবার যদি এরকম হয়, এইবার হয়তো নাটক বন্ধ হয়ে গেছে, আমরা কিছু করতে, মানে আমাদেরকে কেউ কিছু করতে পারেনি, আমরা চলে এসেছি আস্তে করে, কিন্তু আবার যদি পড়ি এরকম, সেটাই এই ভয়টা তো আছে। তো এত কষ্ট করে আমরা দর্শক তৈরি করি, আর এই সরকার এসে মানে এমন ঘটনা ঘটালো যে এখন আমাদের দর্শক যেভাবে কমেছে, মানে এটা ফিরিয়ে আনতে আমাদের আরো অনেক সময় লাগবে। আমি জানি না সবাই আমার সাথে একমত কিনা, কিন্তু দিস ইজ ট্রু। আমার ভেতরে যদি একটা ভয় কাজ করে, তাহলে আমি অবশ্যই করি, কারণ আমার পরিবারের লোক তো সাধারণ দর্শক, একদমই সাধারণ দর্শক। আমাকে নিয়ে তারা যেভাবে চিন্তা করে, তারা যখন নাটক দেখতে যাবে তাদের ভিতরে ভয় কাজ করবে না? অবশ্যই দর্শক যে কখন আবার কি হয় নাটকে। অবশ্যই অবশ্যই এই ভয়টা কিন্তু সবার মধ্যেই কাজ করছে, এবং কেউ নর্মালি এখন বের হতে পারছে না। হ্যাঁ, বের হওয়ার সময় যেই নারী একা বের হতো, সেই নারীও চিন্তা করছে যে আমার সাথে একটু আমার ফ্যামিলির কোনো পুরুষ মানুষকে নিয়ে একটু বের হই। হ্যাঁ, কিন্তু বের হওয়াটা একেবারে যেখানে 50% ছিল আগে, ওখানে 5% 10%-এ নেমে এসেছে। আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরকম, তাই না? আমরা আন্দোলনে দেখেছি নেতৃত্ব দিয়েছে মেয়েরা, এবং মেয়েদের সংখ্যা তো তারা এখন কোথায়, কেন নেই, তারা হাওয়া হয়ে গেল কেন? নিশ্চয়ই একটা কারণ তো আছে। এই যে ভয়, একটা ভয়, মানে এই সেই ভয়টা মানে মানে জুজুর ভয়ের মতো আমাদেরকে মানে একদম ঘুণ পোকার মতো কেটে কেটে খাচ্ছে, যে কি জানি হবে, কি জানি হবে। আপনি রিসেন্টলি শুনেছি আপনি আর মামুন ভাই সম্ভবত দেশের বাইরে গিয়ে একটা নাটকের শো করে এসেছেন, একটু আমি শুনতে চাই নাটকটা। আমাদের 1 তারিখ থেকে, মানে মার্চের 1 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত নেপালের 3 জায়গায় হয়েছে, কাঠমান্ডুতে, ইটাহারিতে আর ধানকুটাতে। আচ্ছা, তো কি চমৎকার, 13টা দেশের 200-র বেশি পার্টিসিপেন্ট ওখানে এসছে। তো মামুন ভাইয়ের সোলো পারফরমেন্স ছিল তুম্বা এন্ড নেভার, মানে তুম্বা এবং প্রতিবেশী। আচ্ছা, আর 2টা শো ছিল 2 জায়গাতে, আর আমার ওয়ার্কশপ ছিল 2 জায়গাতে, আর আমার একটা সোলো পারফরমেন্স, এটা হচ্ছে ফোক ডান্সের উপরে আমি একটা সোলো পারফরমেন্স করেছি। এবং ওখানে কোনো কিছু ভয় নেই আমার কাছে,
নিঃশ্বাস নিতে পারছিলেন? মানে আমি মনে হলো কি নিঃশ্বাস ছেড়ে বাঁচলাম, এবং কি শান্তি, কোনো পোশাকের কোনো ব্যাপার নেই, ওখানে কোনো আজান নেই, কেউ বলবে না এখন থামো, এখন তোমাকে থামতে হবে, আজানের বিরতি বা যে কোনো জন্য, মানে নির্বিঘ্নে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে যেন একটু রিলিভ, কি রিল্যাক্সলি কাজগুলো করে আসলাম। অথচ আবার দেশে ফিরে এসে আবার হল পাইনি রোজার মাসে, তার পরের মাসে হল পাইনি, আবার কবে পাবো, মানে এই যে চিন্তা ভাবনা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি তো নাটকের পাশাপাশি একটা সংগঠনের সাথেও আছেন, মানে আপনার নিজের সংগঠন, আমি একটু শুনতে চাই। হ্যাঁ, আসলে আপনার সাথে আবার আগেও এই নিয়ে কথা হয়েছে। তো সেটা হচ্ছে নব আনন্দ। আমি একদম সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করি। এটাও কিন্তু আমি কিন্তু এখন মানে কাজ করতে পারছি না। কেন? কারণ হচ্ছে কি, এটা তো একদমই যারা মানে ঘনবসতিপূর্ণ এলাকায় বাচ্চাগুলো একদম দরিদ্র, ওদেরকে নিয়ে কাজ করি। তো নিশ্চয়ই জানেন যে ওয়াজ কোথায় হয়। ডিপ্লোম্যাটিক এরিয়া গুলশান মনানিতে কিন্তু ওয়াজ হয় না, ওয়াজ কিন্তু ওইসব এলাকাতে হয়। আর কি বলে আমরা সেগুলো আমরা জানি, সারাক্ষণ উস্কানিমূলক কথা এবং নারী বিদ্বেষী সমস্ত কথা আর কি। এবং এটা অগাস্টের পর থেকে একটু বেশি হচ্ছে মনে হচ্ছে, মানে এবং মাদ্রাসার পোস্টার দিয়ে তো মাদ্রাসা কি পরিমাণ বাড়তেছে এখন, ওগুলো দিয়ে তো ছেয়ে গেছে দেশ। তো যেটা বলছিলাম, তো আমার বাচ্চাদেরকে নিয়ে আমি আমার ছাদের উপরে আমি কাজ করি। তো হঠাৎ করে বলতে শুরু করলো যে একজন এসে বলতেছে যে বাবাই, আমাকে একজন বলছে যে আমরা কি শিল্পকলায় যেতে চাই নাকি বেহেশতে যেতে চাই। মানে আমি না শিল্পকলা আর বেহেশত মানে দুই জিনিস, মানে কোথায় কি শিল্পকলা আর বেহেশত কিসের সাথে? ওরা শিল্পকলাও চেনে না, আসলে ওরা বেহেশত চেনে না। নয়তো ওরা যদি চিনতো তাহলে এই প্রশ্ন একটা শিশুকে কেউ করে? ও যখন এসে বললো এটা, আমি না অবাক হয়ে ভাবলাম যে কি বলছে। তারপর আমি জিজ্ঞেস করলাম কে বলেছে তোমাকে, তুমি কি বলেছো? বলো বাবা আমি তো কিছু বলি নাই। তারপরে শুধু না বলছে যে তোমরা যে বাবাইয়ের বাসায় যাও, বাবাই তো হিন্দু, দেখো না বাবাইয়ের বাসায় কত মাস্ক, বাবাইয়ের বাসা মাস্ক দিয়ে সাজানো, ভয়ঙ্কর ভয়ঙ্কর মাস্ক নাকি আমার ঘরে, এবং আমি টিপ দেই। সবচেয়ে বড় কথা, আমি টিপ দিই, আমি হিন্দু। তবে আমি টিপ দিলেই কি হিন্দু? তুমি হাসছো, মানে আমার মানসিক অবস্থাটা হ্যাঁ মানে যে আমি ওই কি আশ্চর্য। আমি মানে প্রথমে না আমার বুঝতেই সময় লাগলো যে আমি ওই শিশুটাকে কি বলবো। তারপরে আমি, কারণ তাকে বলতে হলেও তো আপনার একটু ভাবতে হবে, তাই না? আমি তো ওদের মতো না যে আমি ওদের মতো করে এরকম নেগেটিভ ভাবে বলবো। তারপরে বুঝলাম যে যে তোমাকে বলেছে তুমি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিও, আমি কথা বলবো। আর নয়তো তাকে তুমি বলো যে আসো না, তুমি বাবার বাসায় আসো, দেখো আমরা কি করি। তো সমস্যা হচ্ছে এটা যে তারা কখনো জানে না, জানতে চায়ও না যে আমরা কি কাজ করছি। না জেনে শুনে এই যে কাজের বিরোধিতা করা, আমরা কত কষ্ট করে একটা জায়গা গুছিয়ে নিয়ে আসি, আর এই মানুষগুলো সেই গুছিয়ে জায়গাটাকে করে কি তছনছ করে দেয়। তারা জানেও না কি প্রশ্ন করছে, কাদের করছে, কার বিরুদ্ধে করছে। মানে আমার কাছে খুব অবাক লাগে, এই মানুষগুলোর চোখ খুলবে কি আদৌ? অল্প বিদ্যা সবসময় ভয়ঙ্কর। এতটুকু জেনে যারা নিজের এতগুলো মতামত দিয়ে দেয়, হ্যাঁ, এবং রং হয় সব কিছুতে। আমি একেবারে সব সেক্টরের কথাই বলছি। অনেকেই আছে যে এতটুকু জানে কিন্তু অনেক বেশি মতামত দিয়ে দিচ্ছে, এই মানুষগুলো কিন্তু ওই ক্যাটাগরিতেই পড়ছে। মানে আপনি যাতে কাজ করতে না পারেন, তাই না? এখন আপনি কিন্তু ওটা ফেস করছেন না? এবং আমি তো এখন রীতিমতো এই যে বিশেষ করে এই মাসের ভিতরে আমি বাচ্চাদেরকে নিয়ে বসতেই ভয় পাচ্ছি না। আবার যেন কি বলে যে রোজার ভিতরে গান নাচ করছো, সবসময় তো আর গান গায় না, সবসময় তো নাটক করে না। ওদেরকে আমি পড়াই, ওদেরকে আমি কবিতা শিখাই, ওদের পাঠ্য বইগুলো গল্পের ছলে ওদেরকে আমি পড়াই, না গাছ লাগাই ওদেরকে নিয়ে, ওদেরকে আমি প্রত্যেকটা বাচ্চাকে সাইকেল চালানো শিখিয়েছি। তো আমার এই কাজগুলো ব্যর্থ হয়ে যাবে? মানে এরা একটু বোঝার চেষ্টা করে না। আর কবে বুঝবে স্বাধীনতার, মানে আমরা 54 বছর হয়ে গেল, 53 বছর না 54 বছর, তা আর কবে এই দেশের মানুষের চোখটা খুলবে? 54 বছর হয়ে গেছে, কিন্তু স্বাধীনতাকেই তো এখন অস্বীকার করছে। এখন মানে আমার নিজের মনে হয় যে সামনে যেসব বাচ্চাগুলা বড় হবে, এখন যারা এতটুকু আছে আস্তে আস্তে বড় হবে, আদৌ কি ওরা জানবে 71 নিয়ে? মানে এই শঙ্কা আপনার মনেও নিশ্চয়ই আছে। এই শঙ্কা আমার মনে হয় কি যে হ্যাঁ, ওই যে বললাম না একটা ভয়,
একটা ভয় তো পেয়ে বসেছে, তবে এই সত্যি তো আর চাপা থাকবে না, আমি এটাতেও বিশ্বাস করি। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, আমি স্বপ্নের সুন্দর বাংলাদেশ গড়তে চাই এবং সারা জীবন এই জন্যই লড়েছি। এবং এই যে আন্দোলন ছিল 24-এর, এই আন্দোলনে অংশগ্রহণ করেছিও সেজন্যই, যে একটা সুন্দর বাংলাদেশ পাবো। তো সত্য তো আর চাপা রাখা যায় না, তুমি পুড়িয়ে দিলা, কিন্তু সত্য ওর মতো ওই ফ্লেমের ভিতরেই আরো আলো ছড়াবে, ওইখান থেকেই বেরিয়ে আসবে আরো ভয়ঙ্কর সত্য। তোমরা যে ভুল করেছো, এই সত্যটা আরো ভয়ঙ্কর রূপে বেরিয়ে আসবে, একদম ফুলে ফেপে। দিলেই সত্য ধ্বংস হয়ে যায় না, আমরা অতীতে এরকম বহু দেখেছি। সত্য কিন্তু সত্যের জায়গায় থাকে। একটা ওই যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, যে নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। তো তুমি যখন নয়ন সম্মুখে থাকবে না, সেটা কিন্তু আরো ভেতরে আরো বেশি করে মানে জল করে থাকবে, সেটা আরো কিন্তু ভয়ঙ্কর। সেই ভয়ঙ্কর যে কিভাবে বেরিয়ে আসবে, যে আমার কাছে মনে হয়েছে অনেক মোরালি তো ভেঙে ফেলেছে, বঙ্গবন্ধুর বাড়িটা পর্যন্ত ঘুরিয়ে দিয়েছে। তারপরে সাভারে যাওয়ার পথে, আমরা ঢাকার বাইরে যাওয়ার পথে, ওখানে একটা বঙ্গবন্ধুর বিশাল একটা মোরাল ছিল, ওইটাকে ঘুরিয়ে দিয়েছে। তো ওখানে যাওয়া আসার পথে না, মানে আমাদের এক বন্ধু লিখেছে যে আমি গাড়ি থেকে ঘাটটা বের করে আমি খুঁজি, ওই জায়গাটা খুঁজি, শূন্য জায়গাটাতে আমি মনের মতো করে বঙ্গবন্ধুকে আরো ভালো করে প্রতিষ্ঠা করতে পারি, কারণ আমার হৃদয়ে তো সে আছে ওখানে। হয়তো তার মানে প্রত্যক্ষ মোরালটা নেই, কিন্তু আমি তো দেখেছি তার মোরালটা ওখানে ছিল, আমার হৃদয়ে তো এটা আছে। তো আমি কল্পনায় আরো ভালো করে ওই মোরালটাকে দেখতে পাই। তো দ্যাটস দ্য মানে পয়েন্ট, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাহ, আমার ভিতরে যেটা থাকবে সেটাকে কেউ ধ্বংস করতে পারবে? কখনো না। ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়, তো কেড়ে কি নিতে পেরেছিল 52-তে? পারেনি তো। 71-এ কি পেরেছিল? পাকিস্তানিরা এত কিছু করেও আমরা তো স্বাধীন হয়েছিলাম। তো এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতে হয় না, আমার কাছে এগুলোকে ছেলে মানুষই মনে হয়। ওটাই এখন যা দেখতে পাচ্ছি নিজেদের ভেতরে কামড়াকামড়ি শুরু হয়েছে, তখন মানে এখন আমার হাসি লাগে যে মানে সমস্যাটা কাদের আসলে। আমি একেবারে এখন একটা শেষ প্রশ্ন, হ্যাঁ, এটা প্রশ্নটা খুব মজারও। আপনি তো চুল কেটেছেন রিসেন্টলি না, তো এখন যা চলছে, হ্যাঁ, আপনি আপনার মতো চলাফেরা করছেন এখনো পর্যন্ত, সো যা চলছে আপনি নিশ্চয়ই কিছু না কিছু শুনেছেন, কেউ না কেউ বলেছে। আমি এটা জাস্ট গেস করে বলছি, সো আপনার কাছ থেকে শুনতে চাই এরকম কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে কি না? মানে কি আরে, এটা আমি চুল কেটেছি এই গত কয়েকদিন আগে, আমি নেপাল থেকে আসার পরপরই আমি ছায়ানটের ওখানে দাঁড়িয়ে আছি, আমার একটা ফ্রেন্ড আসবে, তো দাঁড়িয়ে অপেক্ষা করছি। হঠাৎ করে পাশ থেকে একজন বলছে যে আপনার চুল এত ছোট কেন? মানে আপনি চিনেন লোক, মানে যে বলেছে, মানে আপনার চুল এত ছোট কেন? তো আমি ঘুরে দেখতে দেখতে, মানে আমি চুল ছোট, মানে সবকিছু আমি আগে বলছি না, যখন আমার বাচ্চারা এসে ওই যে আচমকা একটা কথা বলে ফেলছে, আপনি মহিলা মানুষ, আপনার চুল এত ছোট কেন? তো আমার ওই বাচ্চা যখন এসে বলছে যে বাবাই আমরা কি ভেস্তে যেতে চাই না শিল্পকলায় যেতে চাই, তো তখন আমার যেমন বুঝতে সময় লেগেছে কি এই প্রশ্ন কোনোদিন হতে পারে? একটা শিশুকে এই প্রশ্ন কেউ করতে পারে? তো আমার তখন, আমাকে যখন বলছে কেউ আপনার চুল, আপনি মহিলা মানুষ না, আপনার চুল এত ছোট, মানে আমার প্রথমে ধরতেই সময় লেগেছে কিছুক্ষণ। তারপরে যখন আমি তার দিকে তাকিয়েছি, এবং আমার মনে হচ্ছে যে হু আর ইউ, আমার চুল ছোট কিনা বড় থাকবে এটা তুই বলার কে? এবং আমি যখন কি বললেন বলে রিয়েক্ট করেছি, এবং এত জোরে, আমি আমার মনের অজান্তে আমি এত জোরে রিয়েক্ট করেছি যে ওই লোক না ভয়ে, মানে আমি আবার দৌড়ে গেছি, কি বলছেন, কি বললেন আপনি, কি বলতে চাচ্ছেন? আর সে কি থামে? আসলে হয় কি, ওরা দুর্বলকেই মানে ধরতে চায়, আছে কেউ কোনো কথা বলবে না, ওই যে শক্তের ভক্ত নরমের জম। হ্যাঁ, আমি তো, সে যদি দাঁড়াতো, আমি কি করতাম আমি জানি না, মানে একেবারে শেষ করে দিতেন, বাঁধ ভেঙে যায়, ধৈর্যের বাঁধ, মানে এখন আর ওই জিনিসটা নাই। আমি তো ধরে তাকে মারতাম, আমি একদম লিটারেলি, সে যদি থামতো, কত বড় সাহস। আমি প্রথমে জিজ্ঞেস করতাম তুই আমার দিকে তাকিয়েছিস, মানে চুল ছোট, তোর কত বড় সাহস, তুই আবার আমাকে এটা বলছিস? এই যে হঠাৎ মনে করেছে আপনি কিছু বলতে পারবেন না, 4-5 জন চলে আসবে, তারপর আপনাকে নাজেহাল করবে,
এটাই চলছে এখন। আমাদের আড্ডাটা আসলে আরও অনেক করতে পারলে খুব ভালো হতো। আপনার সাথে আড্ডা দিয়ে খুব ভালো লেগেছে এবং আসলে অনেক কিছু উঠে এসেছে। আপনার এই যে মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করেছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাদিয়া, তোমাকেও ধন্যবাদ। আসলে আসলে হয় কি, আমরা তো অনেক মানে অনেক আগে থেকেই হ্যাঁ। সবাই সবাইকে চিনি, তো এই কথাগুলো যেভাবে তোমার সাথে আমি শেয়ার করতে পারি সবার সাথে হয়তো শেয়ার করা যায় না। ওই যে ভয়, একটা ভয় কাজ করে ভেতরে। তো আমি জানি না এই প্রোগ্রাম যাওয়ার পরে আরো কি ভয় এসে চেপে ধরবে। তারপরে মনের কথা বলা হয়ে বলতেই গেছে। হবে সবাইকে। একদম বলতেই হবে। অনেক অনেক ধন্যবাদ। আজকে এত সুন্দর করে লাভলি আপার কাছ থেকে ওনার মনের কথাগুলো শুনতে পেরে আমারও অনেক ভালো লাগছে এবং আশা করি আপনাদেরও ভালো লাগছে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রাজনীতির শতরঞ্জ থেকে আমাদের সাথেই থাকবেন।